হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা দেখে নেব ইন্ডিয়ার স্পেস ডিপ্লোম্যাসি। আজকে যদি দ্য হিন্দু নিউজ পেপারে আমরা দেখি তাহলে কিন্তু এই আর্টিকেলটা এসেছিল চায়না আর পাকিস্তানের স্পেস কোঅপারেশন। যেহেতু চায়না পাকিস্তান স্পেস কোঅপারেশনসের ওপরে এখন ডিসকাশন চলছে, তো আমরা কি করেছি স্পেস কোঅপারেশন নিয়ে আমরা এটা একটা আর্টিকেলটা বানিয়েছি, নোটস বানিয়েছি যে ইন্ডিয়া কি স্পেস কোঅপারেশন করছে। ডিপ অ্যানালাইসিসে আমরা নিউজ পেপারে যে নিউজটা আসে সেখান থেকে দেখে নিই যে ইউপিএসসি সিলেবাস সাথে লিঙ্ক করি। তো লিঙ্ক করে এটাই থাকছে যে স্পেস কোঅপারেশন ইন্ডিয়া কোন কোন দেশের সাথে স্পেস কোঅপারেশন করছে বা ইন্ডিয়ার স্পেস ডিপ্লোমেসি, এই নিয়ে কিন্তু আমাদের এটা আর্টিকেল। তো শুরু করা যাক। যদি আমরা একটি ইন্ট্রোডাকশন দেখি, এটা দেখো রেডিমেড ইন্ট্রোডাকশনস। ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম লেড বাই ইসরো, ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন হ্যাজ এভলভ ফ্রম সেলফ রিলায়েন্স টু স্ট্র্যাটেজিক ইন্টারন্যাশনাল কোঅপারেশন। প্রথমে আগে সেলফ রিলায়েন্স আমরা হয়েছি, নিজের থেকে আমরা ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করেছি। তারপর আমরা শুরু করলাম কি পার্টনারশিপ, সেটা হচ্ছে নিসার। নিসার আমরা জানি যে ইউএস এর সাথে। তো এরকম আমরা পার্টনারশিপ শুরু করলাম। দেন স্পেস ডিপ্লোমেসি টুডে সার্ভ সায়েন্টিফিক, ইকোনমিক, জিওপলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি অবজেক্টিভস। তো এটা ইন্ট্রোডাকশনটা এমনভাবে তৈরি করা যাতে আমরা মেইনস অ্যান্সার রাইটিংয়ে ডিরেক্ট এই ইন্ট্রোডাকশনটা ইউজ করতে পারি। এবার আমরা দেখে নেব ইন্ডিয়ার স্পেস ডিপ্লোমেসির আগে স্পেস নিয়ে আমাদের এভলিউশনটা কিভাবে হলো। ফার্স্ট যদি দেখি যে ফেজ 1 1960-70 এই সময়তে কিন্তু আমরা সিকার ছিলাম। দেখো ওখানে সিকার এরিয়া। সিকার মানে আমরা অন্যদের থেকে টেকনোলজি, অন্যদের থেকে ফান্ড ধার নিতাম, হেল্প নিতাম। তো সেখান থেকে হতো কি দেখো যে ইউএস মেড নাইক অ্যাপাচে রকেট, আবার ইউএসএসআর থ্রুতে আমরা আরিয়াভাট আমাদের ফার্স্ট স্যাটেলাইট, ইন্ডিজিনাস স্যাটেলাইট, সেটাকে আমরা কিন্তু লঞ্চ করালাম। দেন ফেজ 2 আসছে গ্রোথ অ্যান্ড জিওপলিটিক্যাল ফ্রিকশন, সেটা 1980-90। যদি জিওপলিটিক্যাল ফ্রিকশন আমরা দেখি 1980-90 কিন্তু ইউএসএসআর তো ছিল, কিন্তু ইউএসএসআর কম্পারেটিভলি একটু লিবারেল হয়ে গেছিল। তারা ওয়েস্টের সাথে খুব ভালো সম্পর্ক রাখছিল এবং বিশেষ করে ইউএসের সাথে সেই সময়ের তাদের যে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার্স, তারা খুব ক্লোজ রিলেশন কিন্তু ইউএস এর সাথে রাখছিল। এর ফলে কি হচ্ছে, আমাদের যে ইউএস এর সাথ না দেওয়াতে আমাদের যে ইউএসএসআর থেকে যে আমরা এক্সট্রা ফেসিলিটিস গুলো পেতাম, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে রেস্ট্রিক্ট হয়ে গেল। কিরকম দেখো ক্রায়োজেনিক ক্রাইসিস। রাশিয়া আমাদেরকে ক্রায়োজেনিক এই যে রকেট যে ওঠে না, মানে যে রকেট তোলা হয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য, সেই রকেট কিন্তু যে ইঞ্জিন দিয়ে তৈরি সেটা হচ্ছে বলে ক্রায়োজেনিক ইঞ্জিন। ওই ক্রায়োজেনিক ইঞ্জিন কিন্তু রাশিয়া আমরা তখন বানাতে পারতাম না। তো তখন রাশিয়া আমাদের দেবে বলেছিল, কিন্তু সেটা ইউএসএ কিন্তু ব্লক করে দিয়েছে। এই যে ইউএসএ সেটা ব্লক করে দিয়েছিল। কি কেন ব্লক করেছিল? কারণ হচ্ছে ওই ইঞ্জিন যদি আমরা পেয়ে যাই সেগুলো হচ্ছে লং দূরত্বের ইঞ্জিন। তো ক্রায়োজেনিক যদি ইঞ্জিন পেয়ে যেতাম আমরা কিন্তু ডুয়াল ইউজ করতে পারতাম। তার মানে আমরা নিজস্ব মিসাইল প্রোগ্রামে কিন্তু ইউজ করতে পারতাম। রকেট আর মিসাইলেও কিন্তু এইটাই ডিফারেন্স। তো আমরা রকেটে ব্যবহার না করে যদি আমরা মিসাইলে ব্যবহার করে দিতাম, সেই জন্য ইউএস কিন্তু স্যাংশনস করেছিল এবং রাশিয়াকে সেই ডিলটা ক্যানসেল করিয়ে দিয়েছিলাম। ওই সময় দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেঞ্চের ভাইকিং টেকনোলজির থ্রুতে আমরা ভিকাস ইঞ্জিন, ইন্ডিজিনাসলি একটা ভিকাস ইঞ্জিন তৈরি করেছিলাম। দেন দেখব যে 2000 থেকে 19 অব্দি গ্লোবাল সার্ভিস প্রোভাইডার। এই সময়তে কিন্তু আমরা নিজস্ব রকেট ইঞ্জিন তৈরি করেছি এবং খুব শক্তিশালী রকেটও তৈরি করেছি। তার ফলে আমরা অনেক, অনেক সাকসেসফুল মিশনস করেছি। তার মধ্যে একটা ভারত ফার্স্ট কান্ট্রি ছিল যে কিনা 104 স্যাটেলাইট একটা মিশনে, মানে একবার রকেটেই কিন্তু 104 টা স্যাটেলাইটকে এস্টাবলিশ করেছিল। এর মধ্যে 101 টা, মোস্ট প্রবাবলি 101 টাই ছিল হচ্ছে ফরেন স্যাটেলাইট। তো আমরা সার্ভিস প্রোভাইড করেছি দুনিয়াকে। ওই সময় আমরা দেখো চন্দ্রযান 2 মিশনস, মঙ্গলয়ান মিশনস এগুলো কিন্তু হয়েছে। তার সাথে, সাথে কি সাউথ এশিয়ার স্যাটেলাইট আমরা করেছি। সাউথ এশিয়ার স্যাটেলাইটে কি যে সার্ক যে নেশনস গুলোকে তাদেরকে আমরা যে আর্লি ওয়ার্নিং বা ওয়েদার রিপোর্ট এই জিনিসগুলো কিন্তু প্রোভাইড করি। দেন ফেজ 4 এ দেখব স্ট্র্যাটেজিক পার্টনার এবং কমার্শিয়াল অ্যাক্টর। এটা 2020-26 বা প্রেজেন্ট টাইম আমরা বলতে পারি। এই সময় কি বলছে যে আমরা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ নিয়েছি। লুপেক্স মিশনস উইথ জাপান, নিসার মিশনস উইথ নাসা। আমরা জানি নিসার মিশন সবচেয়ে বড় আম রাডার স্যাটেলাইট যেটাকে আমরা আকাশে উৎক্ষেপণ করি সেটা হচ্ছে নিসার, সেটা নাসা আর ইসরো মিলে তৈরি। যেমন হিউম্যান স্পেস ফ্লাইটের উপর কাজ চলছে, যেমন গগনয়ান মিশনস, রাশিয়া আমাদের ট্রেনিং দিচ্ছে। ইনস্টিটিউশনাল রিফর্ম আমরা প্রাইভেটাইজ করেছি, 100% এফডিআই এনেছি। প্রাইভেটাইজ কি? দেখো এনআই, এনএসএ,
আইএল আর ইনস্পেস। বোঝা গেল? দেন দেখে নিই যে আমাদের যে স্পেস ডিপ্লোমেসি আছে তার কি, কি পিলার্স আছে। কোন পিলারের উপরে এই স্পেস ডিপ্লোমেসিটা তৈরি হয়েছে। তো তার মধ্যে দেখো ফার্স্ট হচ্ছে নেট প্রোভাইডার অফ স্পেস সার্ভিসেস। আমরা গ্লোবাল সাউথ লিডারশিপ নিতে চাই। গ্লোবাল সাউথ মানে যারা ডেভেলপিং কান্ট্রি তাদেরকে আমরা নেতৃত্ব দিতে চাই। তার জন্য দেখো আমরা কি, কি করেছি উন্নতি প্রোগ্রাম এনেছি। সেটা কি ন্যানো স্যাটেলাইট ট্রেনিং। সেটা যে ডেভেলপিং কান্ট্রি যারা নতুন করে এই ফিল্ডে ঢুকছে তাদের ফেসিলিটিস। দেন স্পেস ডেভেলপমেন্ট। দেখো ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা ইউজ করছি সেন্টিনেল এশিয়া। হুম, সেন্টিনেল এশিয়া, টেলিমেডিসিন, ওয়েদার ফোরকাস্টিং এগুলো আমরা গ্লোবাল সাউথ নেশনদেরকে প্রোভাইড করছি আমাদের স্যাটেলাইটগুলো ইউজ করে। সাউথ এশিয়া স্যাটেলাইট যেটা আমি বললাম সার্ক কান্ট্রিদের জন্য, এই আমাদের নেইবারিং কান্ট্রিদের জন্য তাদের কি দিচ্ছে আমরা কমিউনিকেশনস হেল্প হচ্ছে। ওকে? দেন স্ট্র্যাটেজিক অটোনমি অ্যান্ড প্যারিটি। স্ট্র্যাটেজিক অটোনমি কিভাবে রাখছি আমাদের পিলার। দেখো পিলার মানে হচ্ছে বলতে পারি যে কোন উদ্দেশ্য আমাদের রয়েছে এগুলো কিন্তু পিলারের মধ্যেই পড়ে। বা কোন বেনিফিটস আছে। আর কোন সিদ্ধান্তে আমরা রয়েছি। তো ব্যালেন্স অ্যালায়েন্স। স্ট্র্যাটেজিক অটোনমি মানে কি? যে আমরা কারো প্রতি একভাবে ঝুঁকে নেই। আমরা যেমন নিসার করছি ইউএস এর সাথে, যেমন আর্টেমিস অ্যাকর্ড করছি ইউএস এর সাথেই, তেমনি কিন্তু আমরা ব্রিক্স এর সাথেও কিন্তু স্পেস প্রোগ্রামে ইনক্লুড রয়েছি। ডুয়াল ইউজ ক্যাপাবিলিটিস তার মানে কি বলছে? লিভারেজিং স্পেস ফর মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস অ্যান্ড সার্ভাইলেন্স ও ইন্দো প্যাসিফিক। আমরা যে স্যাটেলাইট শুধু কিনা ওয়েদারের জন্য ব্যবহার করছি তেমন নয়। ওয়েদার ফোরকাস্টিং শুধু না, আমরা কি করছি মেরিটাইম অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে কি ইন্দো প্যাসিফিকে যে সিকিউরিটি সেটাও কিন্তু আমরা দেখছি। শত্রুপক্ষের জাহাজ, পাইরেটসদের বারবারন্ত সেই জিনিসগুলো কিন্তু ট্র্যাক আমরা স্যাটেলাইট ইউজ করে করতে পারছি। কমার্শিয়াল এক্সপেন্সার। এবার দেখছি যে আমাদের কি পিলার রয়েছে? কমার্স। কমার্স কি আছে? এনএসআইএল, ইনস্পেস এগুলো কেন তৈরি করা হয়েছিল? যাতে দ্রুততার সাথে আমরা স্পেসে ওয়ার্ক করতে পারি, ডিসিশনস নিতে পারি। তার জন্য কিন্তু প্রাইভেট সেক্টরস তৈরি করা হলো। দেখো রুল শেপিং এটাও কিন্তু একটা আমাদের পিলার। কেন? এর আগে পর্যন্ত আমরা কোনো রুল শেপিং মানে যে রুল তৈরি করার পার্ট ছিলাম না। সেখান থেকে আমরা রুল টেকার ছিলাম। এখন আমরা রুল মেকার হয়েছি কিভাবে? আর্টিমিস অ্যাকর্ডে আমরা রয়েছি। আমরা জানি আর্টিমিস অ্যাকর্ড। তো এই আর্টিমিস অ্যাকর্ড হচ্ছে চা লুনার মুন রিলেটেড যত পলিসি তৈরি হয় সেটা ইউএসএ লেড এটা একটা সংগঠন। সেখানটা কিন্তু ইন্ডিয়া এখন ইনক্লুডেড রয়েছে। তো তার ফলে মুন রিলেটেড যদি কোনো পলিসি নেওয়া হয় ইন্টারন্যাশনালি তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু তার পার্ট থাকবে। তো সাস্টেনেবিলিটি অ্যান্ড সেফটি পিলারে আর কি আছে? সাস্টেনেবিলিটি অ্যান্ড সেফটিও কিন্তু আছে। স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস যেটা আমরা প্রজেক্ট নেত্রের আন্ডারে যে আমাদের স্পেসে যে ডেব্রিসগুলো রয়েছে, ডেব্রিস মানে কি? যে স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, স্যাটেলাইট এক্সপায়ারি হয়ে গেল সেটা, রকেটের টুকরো, এই জিনিসগুলোকে মনিটরিং করা যাতে আমরা অন্যান্য স্যাটেলাইটগুলোকে সুরক্ষা দিতে পারি। আর তার সাথে গ্লোবাল রেসপন্সিবিলিটি। তার মানে কি? গ্লোবাল রেসপন্সিবিলিটি কেন? যাতে আমরা ইন্টারন্যাশনাল নর্মস অনুযায়ী আমরা স্পেসকে ওয়েপন বানাবো না। প্রিভেন্ট ওয়েপনাইজেশনস অফ দ্য স্পেস। এবার দেখব যে আমরা কি কোঅপারেশন করেছি বাইরের দেশের সাথে। তো সেটা বায়োল্যাটারালও আছে, মাল্টিল্যাটারালও আছে। বায়োল্যাটারাল বলতে একটা কান্ট্রি টু কান্ট্রি, আর মাল্টিল্যাটারাল মানে হচ্ছে সংগঠনের সাথে। তো কান্ট্রি টু কান্ট্রি যদি দেখি তাহলে ইউএসএ দেখব যে নিসার, আর্টেমিস অ্যাকর্ড। আর্টেমিস অ্যাকর্ড আমি অলরেডি বলেছি। এক্সিওম 4 হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনটদের পাঠানো হচ্ছে। নিসার হচ্ছে কি গ্লোবাল এনভায়রনমেন্টাল চেঞ্জেস মনিটর করার জন্য। ফ্রান্স দেখো তৃষ্ণা, এটা কি হচ্ছে ইনফ্রারেড ইমেজিং, ক্লাইমেট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। জাপান লুপেক্স, লুনার পোলার এক্সপ্লোরেশনস জয়েন্ট ভেঞ্চার, মুনের সাউথ পোল, এটাও কিন্তু আমাদের রয়েছে। রাশিয়া রসকমসের সাথে কি হচ্ছে কি গাগানিয়ানের জন্য আমাদের এই যে অ্যাস্ট্রোনটদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখব মাল্টিল্যাটারাল এনগেজমেন্ট আমরা কি করেছি। ব্রিক্সের যে ব্রিক্সের ক্ষেত্রে এটা নেওয়া হলো যে রিমোট সেন্সিং স্যাটেলাইট কনস্টেলেশনস, যাদের ডেটা আমরা শেয়ার করে আমরা নিজেদের মতো ক্লাইমেট ম্যানেজ করতে পারি। দেন গ্লোবাল সাউথ সার্ক, সাউথ এশিয়ান স্যাটেলাইট আমরা করেছি উন্নতি প্রোগ্রাম আমরা জানি ন্যানো স্যাটেলাইট অ্যাসেম্বলি, ন্যানো স্যাটেলাইট মেকিং যে ট্রেনিং দেওয়া সেগুলো আমরা ডেভেলপিং কান্ট্রির সাথে করছি। কোয়াডেও আমাদের স্পেস ওয়ার্কিং গ্রুপ আছে, সেটা কি করছে মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস আর ক্লাইমেট মনিটরিং।
এই জিনিসগুলো করছি। এবার যদি দেখি যে সিগনিফিক্যান্স কি? আমরা যে এত কিছু করব এর সিগনিফিক্যান্সটা কি? স্ট্র্যাটেজিক সিগনিফিক্যান্স অফ ইন্ডিয়া স্পেস কোঅপারেশনস। যদি দেখি স্ট্র্যাটেজিক অটোনমি হবে। আমরা যখন সব বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ব্লকের সাথে আ কানেকশন রেখে চলছি তাহলে সেটা কি হবে? আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি হবে। ন্যাশনাল সিকিউরিটি প্রোভাইডার। এই যে নিসার, কোয়াড এই মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি করছি আমরা? যে রিজিওনাল সিকিউরিটি কিন্তু প্রোভাইড করছি। সেটা পাইরেটস থেকেই হোক বা শত্রুপক্ষের জাহাজ থেকেই হোক। গ্লোবাল সাউথ লিডারশিপ আমরা যদি এই যে সফট পাওয়ার এটা তৈরি হচ্ছে সাউথ এশিয়া স্যাটেলাইট যেটা তৈরির মাধ্যমে আমরা যখন ডেভেলপিং কান্ট্রিদেরকে উন্নতি স্কিমের আন্ডারে যখন তাদের ন্যানো স্যাটেলাইট তৈরি শেখাচ্ছি, সেটাও কিন্তু আমাদের ইমপ্রুভ করছে। কমার্শিয়াল অ্যান্ড এফডিআই গ্রোথ আমরা জানি যে ওয়ান ওয়েভ, এক্সিওম এরা কিন্তু বড়, বড় ফার্ম। তাদের কিন্তু আমরা ইনভাইট করার জন্য 100% এফডিআই পলিসি রেখেছি। তার ফলে কি হবে বলছি ইন্ডিয়াস গ্লোবাল মার্কেট শেয়ার 2% থেকে 10% হয়ে যাবে 2033 র মধ্যে। গভর্নেন্স রুল শেপার। বলছি দেখো আর্টেমিস কোপাস মাধ্যমে আমরা রুল টেকারের বদলে রুল শেপার হতে পেরেছি। দেন দেখে নেব চ্যালেঞ্জেস কি, কি রয়েছে। চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়া স্পেস কোঅপারেশন কি, কি হতে পারে? জিওপলিটিক্যাল আমরা কি জানি যে আমরা অলরেডি স্যাংশনস খেয়েছিলাম ফর স্পেসের রিলেটেড টেকনোলজির জন্য। সেটা কিন্তু এখনো চলছে। তো এখনো চলছে বলতে ইন দ্য সেন্স যে তারা এখনো টেকনোলজি কিন্তু ডিনাই করে। দেখো আর্টেমিস রেকর্ড রয়েছে, তা সত্ত্বেও কিন্তু তারা অনেক বড়, বড় যে রেডিয়েশন হার্ডেন চিপস, অ্যাডভান্স সেমিকন্ডাক্টরস এগুলোতে কিন্তু তারা এখনো রেস্ট্রিকশন করে। স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং আমাদের ব্যালেন্সিং করে চলতে থাকে। কখনো ইউএস এর সাথে, কখনো রাশিয়ার সাথে আমাদের যে ব্যালেন্সিং করে চলতে লাগে, এই একটা রিস্ক থেকে যায়। রিজিওনাল কম্পিটিশন আমরা জানি স্পেস সিল্ক রুট বানিয়েছে চায়না। এই যে আর্টিকেলটা আজকে ছিল সেটাতে কি ছিল যে চায়না পাকিস্তানের অ্যাস্ট্রোনট মানে এয়ারফোর্সদের মানুষ এয়ারফোর্স থেকে নিয়েছে তারা স্পেসে নিয়ে যাবে। মানে পাকিস্তানিদেরকে স্পেসে নিয়ে যাবে। কমার্শিয়াল এন্ড ইকোনমিক কনস্ট্রেন্টস কি আছে দেখো মার্কেট শেয়ার গ্যাপ আমাদের এখন হচ্ছে গ্লোবাল স্পেস ইকোনমি 540 বিলিয়ন সেখান থেকে মাত্র আমরা 2% আমরা আমাদের হাতে রেখেছি। এটা বাড়াতে হবে। 100% তো এফডিআই করে দিয়েছি। কিন্তু কোনো এখনো পর্যন্ত সঠিক রুলস নেই, রেগুলেশনস নেই যাতে গ্লোবাল ইনভেস্টর্সরা সেটাকে ভরসা করে। সাস্টেনেবিলিটি গভর্নেন্স ইস্যুস সেম আছে যে প্রজেক্ট নেত্রা হ্যাঁ, আইএস 40M এই জিনিসগুলো কিন্তু ওরা কিন্তু ল্যাক করছে। লিগ্যাল ল্যাকুয়েন তো এটাও কি বলছে যে দেখো এখনো কিন্তু ইন্টারন্যাশনালি কোনো ল নেই এই আউটার স্পেসকে ম্যানেজ করার জন্য। তার ফলে কি হয় কি ফার্স্ট কাম ফার্স্ট বেসিস। যে আগে আসবে সে আগে পাবে। তো এর ফলে কি হচ্ছে কি আমরা যত লেট করে ফেলেছি সেহেতু যে স্পেস স্টেশন বসানোর জন্য যে ফেভারেবল যে জায়গাটা সেটা কিন্তু আমরা পাইনি। সেটা অলরেডি অন্য কান্ট্রিরা নিয়ে রেখে দিয়েছে। টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বটলনেক এটা তো রয়েছেই। আমাদের অলরেডি আমরা জানি যে আমাদের যত স্পেস উত্তোলন হয় সেটা শ্রীহরিকোটা থেকে হয়। তারপরে কিন্তু আমাদের আরেকটা স্টেশন বানানোই এখনো পর্যন্ত হয়নি। এর ফলে কি হয় কি ডিলে হচ্ছে আমাদের প্রজেক্টগুলো কমপ্লিট করতে। এথিক্যাল ইস্যুস কি, কি আছে? রিসোর্স প্রায়োরিটাইজেশন আমরা এখানটায় অনেক খরচ করব ওদিকে আমাদের বেসিক ফেসিলিটিস গুলো নেই। বেসিক জল, শিক্ষা, খাদ্যর এটা একটা রয়েছে। কেসলার সিনড্রোম এটা কিন্তু আমি বলব খুব ইম্পোর্টেন্ট। কেসলার সিনড্রোম কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তোমরা একবার কিন্তু এই জিনিসটা দেখে নেবে। কেসলার সিনড্রোমটা কি? বলছে যে কিচ্ছু না। কেসলার সিনড্রোম হচ্ছে যে আমরা যে ইন্টারন্যাশনালি সব আ পাঠাচ্ছি, ইন্টারন্যাশনাল যে লঞ্চ করছি আমরা স্যাটেলাইট, এতে যে স্যাটেলাইট গুলো দেখা গেল অনেক সময় এক্সপায়ারি হয়ে গেল না? সেগুলো উপরেই থেকে যাচ্ছে। তারপরে যে রকেট পাঠাচ্ছি তার ধ্বংসাবশেষ উপরে থেকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে কি যে দেব্রিস ক্রিয়েট হচ্ছে না উপরে, সেটাকে বলছে ক্যাসেলার সিনড্রোম। একটা দেব্রিস থেকে ভেঙে ৮ টা ডেব্রিস হয়ে যাচ্ছে। আবার এগুলো আবার নিজেদের মধ্যে সংঘর্ষ করে ১৬ টা হয়ে যাচ্ছে। তো এটাকে বলছে কেসলার সিনড্রোম। দেন ওয়ে ফরওয়ার্ড কি? স্ট্রেংথেনিং লিগ্যাল রেগুলেটরি পিলার। ফার্স্ট এ তো আমাদের একটা ন্যাশনাল অ্যাক্ট বানানো দরকার, স্পেস অ্যাক্ট তৈরি করা, যাতে ইনভেস্টর্সরা কনফিডেন্স পায়। ট্রেনিং এর ব্যবস্থা করা, প্রোডাকশন, গ্লোবাল সাপ্লাই চেইনে ইন্টিগ্রেট হয়ে যাওয়া, এমএসএমইদেরকে ইন্টিগ্রেট করা, এক্সপ্যান্ডিং দ্য স্পেস ডিপ্লোমেসি হরাইজন বলছে বিকশিত ভারতে কি গ্লোবাল সাউথে আমাদের কিন্তু লিডার হতে হবে।
বিকশিত ভারত যদি আমরা অ্যাচিভ করতে চাই। লিডারশিপ লিডারশিপে যেতে লাগবে, রুল মেকিংয়ে থাকতে হবে। ম্যানেজিং অরবিটাল ক্রাউডিং, যেটা বললাম প্রজেক্ট নেত্রা হিসাবের মাধ্যমে। ফিউচার প্রুফিং থ্রু আর&ডি, কোয়ান্টাম, ডিপ টেক, এগুলো ইন্টিগ্রেট করলে কি হবে কি আরও বেশি ডেভেলপমেন্ট হবে। ভারতীয় আন্তরিক স্টেশন, যেটা 2035 এর মধ্যে আন্তরিক স্টেশনের কথা বলা হয়েছে, সেটাকে বাস্তবায়ন করা। যদি কনক্লুশনে যায় তখন দেখবে যে কিওয়ার্ড দিয়ে কিন্তু কনক্লুশনটা তৈরি, বিকশিত ভারত, নেট প্রোভাইডার, স্ট্র্যাটেজিক প্যারিটি। তো এই পুরো আর্টিকেলটা যদি কেউ বলে যে আমি ইংলিশে কমফোর্টেবল না, আমাকে একটু বেঙ্গলিতে দাও, বেঙ্গলিতেও আছে। ভারতের মহাকাশ কূটনীতি, তো এই পুরো আর্টিকেলটা তোমরা বেঙ্গলিতেও পেয়ে যাবে। দেখো, ভারতের মহাকাশ কূটনীতির মূল স্তম্ভ। তো এই আর্টিকেলগুলো কোথায় পাবে? আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। ওয়েবসাইট থেকেই তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারবে, ওখান থেকেই তোমরা এখানে ক্লিক করে পড়ে নিতে পারবে। তার সাথে আমি বলবো যে এই পুরো আর্টিকেলটা পড়ার পর যে ল্যাঙ্গুয়েজে পড়তে সুবিধা সেই ল্যাঙ্গুয়েজে পড়ে নেবে। বেঙ্গল আর ইংলিশ আমরা প্রোভাইড করেছি। পড়ে এই কোশ্চেনটার অ্যান্সার করবে। সেটা বেঙ্গলিতেও করতে পারো, ইংলিশেও করতে পারো। অ্যান্সার করে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে, আমরা সেটা এভালুয়েট করে দিয়ে দেবো তোমাদেরকে। তার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে প্রিলিমস বাইটস এবং এইচডব্লিউ এক্সপ্লেইনড ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, তোমরা কিন্তু দেখে নিও। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।